অনেক দিন আগের কথা। আনন্দগড় নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের জমিদার ছিলেন অমরনাথ ভট্টাচার্য। জমিদার হিসাবে তার কোনো তুলনাই ছিল না। তার জমিদারিতে সবাই সুখে শান্তিতে দিন কাটাতো। সেই গ্রামে বাস করত রতন নামে এক জেলে। রতন ছিল খুব কুঁড়ে। সে জেলে হওয়া সত্ত্বেও নদীতে কোনোদিনও মাছ ধরতে যেত না। সারাটা দিন কেবল শুয়েই তার দিন কাটতো। ফলে তাদের কোনো রোজগার ছিল না। রোজগার না হওয়ায় তাদের দিন কাটতো খুব কষ্টে। তার স্ত্রী সুজাতা অনেক কষ্ট করা সত্ত্বেও রতনের কুঁড়েমি কাটাতে পারল না। এ কি, তুমি আজকেও গেলে না নদীতে মাছ ধরতে? আজও শুয়ে শুয়ে দিন কাটাবে? ব্যাস, হয়ে গেল। একটু শান্তিতে শুয়েছিলাম, তার হবে? শুরু করে দিলে তো সকাল সকাল। কি বললে? শান্তিতে শুয়েছিলে? তোমার লজ্জা করছে না? দিনের পর দিন এভাবে শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছ। কোনো রোজগার নেই, টাকা পয়সা নেই, ঘরে খাবার দাবার নেই, খাবার কেনার টাকা নেই। মেলা ফ্যাচ প্যাচ করো না তো। শোনো, আমি একদিন অনেক ধনী হব, অনেক টাকা পয়সা পাবো। আমার এত খাটাখাটি করার কোনো দরকার নেই। সঠিক সময়ের অপেক্ষা শুধু। সঠিক সময় এলে আমি অনেক টাকা পয়সা পাবো। হ্যাঁ, তুমি দিবা স্বপ্নই দেখো। খাটাখাটি না করলে আজ পর্যন্ত কেউ টাকা পয়সা রোজগার করতে পারেনি। কোথায় সকাল সকাল নদীতে গিয়ে মাছ ধরে মাছগুলো বিক্রি করে কটা টাকা নিয়ে আসবে, তা না, সারাটা দিন এভাবে শুয়ে শুয়ে কাটিয়ে দেয়। দূর দূর দূর, সকাল সকাল এসেই শুরু করে দিল। একটু শান্তিতে শুয়েছিলাম, আর ভালো লাগে না। আমার এই বাড়িতে থাকতে আর ভালো লাগে না। এই বলে রতন বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। দূর, বাড়িতে থাকা মানে বউয়ের গজগজানি শোনা। তার থেকে আবার বাড়ির বাইরে থাকা অনেক ভালো। কিন্তু এবার পথে পথে এখন ঘুরি কোথায়? আমি বরং ভোম্বলের বাড়ি যাই। ভোম্বলের বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নেবো। ভোম্বল আমার খুব ভালো বন্ধু। আমি ওর বাড়িতেই যাই। ওখানে গেলে আমার পিছনে টিক টিক করার মতো কেউ থাকবে না। এদিকে বেলা গড়িয়ে গেল। রতন বাড়ি ফিরল না। সেই দেখে সুজাতার খুব চিন্তা হতে লাগলো। কি রে সুজাতা, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন এখানে? আর বলো না দিদি, সেই সকালবেলা বাড়ি ছেড়ে বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি। কি যে করি। বুঝেছি, আজও তার মানে তোদের ঝামেলা হয়েছে, তাই তো? তা একটু হয়েছে বই কি। কি করবো বলো তো? আর কতদিন চুপ করে থাকবো? দিনের পর দিন শুধু শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছে। কোনো দিন নদীতে যাবে না মাছ ধরতে। এভাবে কি দিন চলে বলো তো? শোন, আমি বলি কি, এভাবে কাজ হবে না। তোর বরটা যা হুঁড়ে, এভাবে তুই ওকে দিয়ে কাজ করাতে পারবি না। তুই এক কাজ কর, জমিদার মশাইয়ের কাছে যা। আমাদের জমিদার মশাই সাক্ষাৎ ভগবান, উনি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন। তুই তো সব সমস্যার কথা জমিদার মশাইকে গিয়ে বল। আমি জমিদার মশাইয়ের কাছে যাব? ওরে বাবা, না না, না, আমি পারবো না যেতে। ভালো কথা বলছি, শোন, বেশি দেরি করিসনি। আমাদের জমিদার মশাই কিন্তু বেশ রাগী মানুষ। তুই এতদিন ধরে এমন অন্যায় সহ্য করছিস শুনলে জমিদার মশাই রেগে যাবেন। উনি আবার কুঁড়ে মানুষ একেবারে পছন্দ করেন না শুনেছি। তুই গিয়ে বল জমিদার মশাইকে। যাব বলছো? গেলে ঠিক ব্যবস্থা হবে তো? দেখ বাবু, আমি যেটুকু জানি সেইটুকু বললাম।
এবার যাবি কি যাবি না তোর ব্যাপার, আমি চললুম। জমিদার মশাইয়ের কাছে যেতেই তো ভয় লাগছে। ঠিক আছে, আর কদিন নিজে চেষ্টা করে দেখি, যদি ওকে ঠেলে ঠেলে কাজে পাঠাতে পারি। কিন্তু ও গেল কোথায়, আগে তো সেটা দেখা দরকার। না, আগে দেখি গেল কোথায়। এত বেলা হয়ে গেল, এখনো বাড়ি ফিরলো না। সুজাতা বেরোলো রতনকে খুঁজতে, কিন্তু সে সারা গ্রাম খুঁজেও রতনকে কোথাও খুঁজে পেল না। বৌঠান, কোথায় চললেন? আরে সনাতন দাদা যে, কেমন আছেন? ভালোই আছি। তা রতনকে খুঁজতে বেরিয়েছে বুঝি? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? হে হে হে, যখনই ওকে আমি ভোমলের বাড়ি ঢুকতে দেখেছি তখনই বুঝে গেছি নিশ্চয়ই বাড়িতে ঝগড়া করে ও ভোমলের বাড়িতে গেছে ঘুমোতে। ভোম্বলদার বাড়িতে গেছে? আপনি ঠিক দেখেছেন তো? হ্যাঁ বৌঠান, আমি একদম ঠিক দেখেছি। ও যখনই ঝগড়া করে বাড়ি থেকে বেরোয় ওই ভোমলের বাড়ি গিয়ে ঘুমোয়। আপনি যান, ভোমলের বাড়ি যান, পেয়ে যাবেন ওকে। আমি আসি। তার মানে আমি যতই ওকে বাড়ি থেকে ঠেলে ঠেলে বার করি না কেন, ও কোনোদিন কাজে যায় না, ভোম্বলদার বাড়িতে গিয়ে পড়ে পড়ে ঘুমোয়। না, আমাকে জমিদার মশাইয়ের কাছে যেতেই হবে দেখছি। এভাবে আর পারা যাচ্ছে না। অগত্যা সুজাতা চলল জমিদার মশাইয়ের কাছে নালিশ করতে। হুজুর, বড় বিপদে পড়েছি, আপনি আমায় বাঁচান হুজুর। ঠিক আছে ঠিক আছে, আগে শান্ত হও। বলো কে তুমি, কোথায় থাকো, তোমার সমস্যা কি? তবে তো আমি তোমায় সাহায্য করতে পারবো। হুজুর, আমি সুজাতা, আমার বউ রতন এ গাঁয়েরই এক জেলে। কিন্তু আমার বউর বড্ড কুঁড়ে হুজুর, কোনো দিনও কাজে যেতে চায় না, সারাটা দিন ঘরে শুয়ে শুয়ে ঘুমায়। আমি কত চেষ্টা করেছি ওকে ঠেলে ঠেলে বার করার, যাতে একটু নদীতে গিয়ে কটা মাছ ধরে এনে মাছ বেচে আমাদের দিন চলে, কিন্তু কিছুতেই যাবে না। বুঝলাম, সত্যি এ বড় জটিল সমস্যা। কুঁড়ে মানুষকে দিয়ে কাজ করানো বড়ই কঠিন। তবে আমি কুঁড়ে মানুষকে একদম পছন্দ করি না, তাই আমি তোমায় সাহায্য করব। জানেন হুজুর, সব সময় খালি বলবে ও নাকি অনেক টাকা পয়সা পাবে, ওকে খাটাখাটনি কিছু করতে হবে না, ও এমনি অনেক ধনী হয়ে যাবে। তা কি করে হবে বলুন তো? যদি কাজকর্ম না করে টাকা পয়সা আসবে কোথা থেকে? ঠিক আছে ঠিক আছে, অত ভাবতে হবে না। এর ব্যবস্থা আমি করছি। তুমি এখন বাড়ি যাও। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেল, কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না। রতন যেমন সারাটা দিন বাড়িতে শুয়ে শুয়ে ঘুমোয়, ঠিক তেমনই ঘুমোতে লাগলো। তবে সুজাতা আর কোনো কথা বলল না, কারণ সে অপেক্ষায় ছিল জমিদার মশাই নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। একদিন সকালবেলা হঠাৎ বাড়িতে কেউ আছো? আমি খুবই তৃষ্ণার্ত, একটু জল হবে? এ কি, এই যে দেখি এক সাধু বাবা! আসুন আসুন বাবা, ভেতরে আসুন।
বাবা, গরিবের ঘরে যা ছিল তাই আপনাকে দিলাম, এইটুকু ভাত আপনি খেয়ে নিন বাবা। কেন রে, তোর বর তো জেলে, তোর বরের মাছের ব্যবসা কি চলছে না? আর বলবেন না বাবা, কোনো দিনও নদীতে মাছ ধরতে যায় না। মাছ ধরলে তবে তো সে মাছ বেচে টাকা পয়সা আনবে। সারাটা দিন খালি এই খাটে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। কিরে, তোর কাজ করতে ভালো লাগে না বুঝি? না বাবা, আমি কাজ করে কি করব বলুন তো? আমি একদিন না একদিন অনেক টাকা পয়সা পাবো। শুধু শুধু এত খাটাখাটনি করে কি হবে? সঠিক সময়ের অপেক্ষা, সঠিক সময় আমি প্রচুর টাকা পয়সা পাবো। তখন আর কোনো কষ্টই থাকবে না। এই কটা দিন একটু কষ্ট করতে ক্ষতি কি বলুন তো? ঠিক বলেছিস, তোর সেই সঠিক সময় উপস্থিত। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর কপালে ধনু সম্পত্তি যোগ দেখা দিয়েছে। আগামী 2 মাস প্রতিদিন মাঝ নদীতে নৌকো নিয়ে যাবি। এর মধ্যেই কোনো একদিন তুই প্রচুর ধন সম্পত্তি পাবি। মনে রাখবি, একদিনও বাদ দিবি না, রোজ যাবি নদীতে। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন। দেখেছো, দেখেছো, আমি তোমায় বলেছিলাম না আমি ধন সম্পত্তি পাবো, আর সেই ধন সম্পত্তি দিয়ে আমরা প্রচুর বড়লোক হয়ে যাব। সঠিক সময় উপস্থিত, আমি কাল থেকে রোজ নৌকো নিয়ে মাছ নদীতে যাব। পরের দিন রতন সকাল সকাল নৌকো নিয়ে মাঝ নদীতে উপস্থিত। ও, এই নদীতে আসা কি যে কষ্টকর, এই জন্যই আমি কখনো মাছ ধরতে আসি না। যাকে 2 মাস তো কষ্ট করব, তারপর তো আমার আর কোনো কষ্টই নেই। পায়ের উপর পা তুলে বসে খাবো আর সারাটা জীবন কাটাবো, প্রচুর ধন সম্পত্তি পাবো। কিন্তু এখন সারাক্ষণ বসে বসে কি করি? উম, নৌকোয় তো জালটা আছে, কটা বড় মাছ ধরেই নি। বসে থাকার থেকে মাছ ধরা অনেক ভালো। রতন বেশ খানিকক্ষণ মাঝ নদীতে থেকে মাছ ধরলো। তারপর সে পাড়ে ফিরে এলো। না, আজ আর কিছুই তো পেলাম না। বাড়ি ফিরে যাই, আবার কাল আসতে হবে। কিন্তু এই মাছগুলোকে নিয়ে আমি এখন কি করি? এতগুলো মাছ বাড়ি নিয়ে গিয়ে বা কি করব? বাড়িতে তো মাছ ভাজার তেলও নেই। কাঁচা কাঁচা মাছ তো আর খেতে পারবো না। এক কাজ করি, কষ্ট করে বাজারে গিয়ে বরং মাছ কটা বেচেই আসি। ওরা টাকা পয়সাও আসবে, বউটাও খুশি হবে। যাই, বাজারের দিকেই যাই। সেদিন রতন বাড়ি ফিরে মাছ বিক্রি করে যে টাকা পেয়েছিল তা বউয়ের হাতে দিল। টাকা টাকা পেলে কোত্থেকে তুমি? আরে, মাঝ নদীতে বসে বসে কি করব তাই ভাবছিলাম, তাই কটা মাছ ধরে নিলাম। একা একা বসে থাকতে কি আর ভালো লাগে? মাঝ নদীতে ভাসতে ভাসতে তো আর শুতেও পারবো না। তাই কটা মাছ ধরেছিলাম, সেই মাছ কটাই বাজারে বেচে এসেছি। অতগুলো মাছ নিয়ে আমাদের কি হবে বলো? তা বেচে এই টাকাগুলো পেয়েছি। রতনের কথা শুনে সুজাতার খুব আনন্দ হলো। যাক, তাও তো তারপর একটা দিন খেটেছে, একটা দিন খেটে মাছ ধরে বাজারে বেচে কিছু টাকা পেয়েছে। তখনই জমিদার মশাইয়ের কথা তার মাথায় এলো। জমিদার মশাই বলেছিলেন তিনি কোনো না কোনো ব্যবস্থা ঠিক করবেন। কুঁড়ে মানুষ তার একদম পছন্দ নয়। সুজাতা বুঝে গেল এই সাধু বাবা জমিদার মশাইয়ের লোক ছিল। জমিদার মশাই বুদ্ধি করে রতনকে নদীতে পাঠানোর জন্যই এই সমস্ত কাজ করেছেন।
কিন্তু রতন তো এসব কিছুই জানতো না। সে এরপর থেকে প্রতিদিন নদীতে যেতে লাগলো। আর মাঝ নদীতে চুপচাপ বসে থাকতে ভালো না লাগায় সে প্রতিদিন মাছ ধরে এনে বাজারে বেচতে লাগলো। আর তারপর সে প্রচুর টাকা পেতে লাগলো। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, কিন্তু রতনের সে খেয়াল নেই। রতন প্রতিদিনের অভ্যাস মতোই সে মাছ নদীতে যায় আর সেখানে গিয়ে মাছ ধরে এসে বাজারে তা বেচে টাকা পয়সা রোজগার করে। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। একদিন হঠাৎ রতন যখন নদীতে যাচ্ছে, কি গো রতন, মাছ ধরতে চললে নাকি? এই মাছ ধরতে যাচ্ছি আর কি। যাক, বউঠান তবে তোমাকে বাড়ি থেকে বার করতে পেরেছে, তোমার কুঁড়েমি কেটেছে তাহলে, কি বলো? এই কথা শুনে রতনের যেন হুঁশ ফিরে এলো। আরে তাই তো, এই কটা দিন আগে পর্যন্ত তো সে কিছুতেই নদীতে যেতে চাইতো না, মাছ ধরতে চাইতো না, বাজারে যেতে চাইতো না। তার জন্য তার বউ তাকে কত গঞ্জনা করেছে, কিন্তু এখন সে তো নিজেই যাচ্ছে নদীতে। তখন তার সাধু বাবার কথা মনে পড়লো। আরে সে তো ধন সম্পত্তির আশায় নদীতে যাওয়া শুরু করেছিল। 2 মাস তো কবে পেরিয়ে গেছে, কই কোনো ধন সম্পত্তি তো পায়নি সে। এই কথা মনে আসতেই রতনের প্রচন্ড রাগ হলো। সে ঠিক করলো যেখান থেকে হোক সে ওই সাধু বাবাকে খুঁজে বার করবেই। বেটা ভণ্ড সাধু একটা, বাড়িতে এসে মিথ্যে কথা বলে গেল। কিন্তু পর মুহূর্তে তার মনে পড়লো, যেদিন থেকে সে নদীতে গিয়ে মাছ ধরা শুরু করেছে সেদিন থেকে বাড়িতে আর ঝগড়াঝাটি অশান্তি হয় না তো। তার বউ তাকে আর গঞ্জনা করে না। বাড়িতে এক অদ্ভুত শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। তখন সে এই কথাটা বুঝতে পারলো যে জীবনের সব থেকে বড় ধন সম্পত্তি হলো নিজের কাছের মানুষদের সাথে সুখ শান্তিতে জীবন কাটানো। আর তাই এরপর থেকে সে আর কোনোদিনও কুঁড়েমি করে বাড়িতে শুয়ে কাটায়নি। প্রতিদিন সকালে নদী থেকে মাছ ধরে মাছ বিক্রি করে তার বেশ ভালোই দিন কাটতে লাগলো। অনেক দিন আগের কথা, মোহনপুর গ্রামে বাস করত সোমলতা। সোমলতার বাবা ছোটবেলাতেই মারা গেছেন। তারপর থেকে সোমলতার মা অনেক কষ্ট করে ওকে বড় করেছে। সোমলতার মা জঙ্গল থেকে ফুল তুলে এনে তা বিক্রি করে সংসার চালাতেন। এইভাবে অনেক কষ্টে কোনো রকমে তাদের দিন কাটছিল। একদিন হঠাৎ সোমলতার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। যথারীতি সংসারের দায়িত্ব এসে পড়ল সোমলতার উপর। মা অসুস্থ হওয়ার পর সেও তার মায়ের মতোই প্রতিদিন জঙ্গলে যাওয়া শুরু করলো ফুল তুলতে। তারপর সেই ফুল গিয়ে বাজারে বিক্রি করে আসতো। এমনই একদিন সকালবেলা সোমলতা জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হলো। আজকে শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর এসেছে। আজকে জঙ্গলে যেতে একটুও ইচ্ছা করছে না, কিন্তু জঙ্গলে ফুল না তুললে ফুল বিক্রি করব কি করে? ফুল বিক্রি করে টাকা পেলে তবে তো মায়ের ওষুধ কিনতে পারবো। না, যাই, জঙ্গলে আমায় যেতেই হবে। জঙ্গলে গিয়ে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর সোমলতা খুব অসুস্থ হয়ে পড়ল।
আজ বোধহয় অনেক বেলা হয়ে গেল, আর পাচ্ছি না, খুব শরীর খারাপ করছে। না, একটু বিশ্রাম না নিলেই নয়। ওই গাছটার নিচে গিয়ে একটু বসি, আর পাচ্ছি না। আজকে তেমন ফুলই পেলাম না। ওদিকে বেলাও হয়ে গেছে, বাজারে গিয়ে তো কিছুই বিক্রি করতে পারবো না। তাহলে কি হবে? টাকা কোথা থেকে পাবো? মায়ের ওষুধ কিনবো কি করে টাকা না পেলে? বাড়িতে তো খাবারও নেই, চাল ডালও তো কিনতে হবে। কি করি আমি এবার? আহা গো, মেয়েটার কি দুঃখ। যা বলেছ, মেয়েটার কি দুঃখ! আমি ওর কষ্ট সহ্য করতে পারছি না। আচ্ছা ব্যঙ্গুমা, আমরা কিছু করতে পারি না ওর জন্য? ঠিক বলেছ, আমিও এটাই ভাবছিলাম। চলো ওর সাথে গিয়ে একটু কথা বলি, যদি কোনো উপকার করতে পারি। ভূমি, তোমার এত দুঃখ কিসের? একে কে তোমরা? তোমাদের কেমন আজব দেখতে। আমি ব্যঙ্গমি আর ও ব্যঙ্গমা। আমরা দুজন ওই গাছের উপরে ছিলাম, দেখলাম তুমি খুব দুঃখ করছো, তাই তোমার কাছে এলাম কথা বলতে। তোমার এত দুঃখ কিসের? আমি সোমলতা, আমি এই গ্রামেই থাকি। আমার মা ছাড়া আর কেউ নেই। মায়ের খুব শরীর খারাপ। আমরা এই জঙ্গল থেকে ফুল তুলে ফুল বিক্রি করি, আর তাতেই আমাদের দিন চলে। জানো তো, এখন মায়ের খুব শরীর খারাপ, তাই আমি আসি ফুল তুলতে। সমলতা, এই নাও, তোমাকে এই ডিমটা দিলাম। এই ডিমটা সব সময় তুমি তোমার কাছে রাখবে। এই ডিমের কাছে তুমি যা চাইবে তাই পাবে। শুধু তাই নয়, এই ডিম তোমাদের দুজনের সুরক্ষা কবচ হয়ে থাকবে। তোমরা তো দুজনে থাকো, তোমাদের যে কোনো সময় বিপদ আসতে পারে। কোনো বিপদ তোমাদের কাছে আসতে পারবে না যদি এই ডিম তোমাদের কাছে থাকে। সোমলতা ডিম নিয়ে খুব আনন্দ করতে করতে বাড়িতে এলো। এবার আমি জাদু ডিমের কাছে চাই কিছু। কি চাই? হ্যাঁ, আমি বরং জাদু ডিমকে বলি মাকে সুস্থ করে দিতে, তাহলে তো আর মাকে ওষুধও খেতে হবে না। জাদু ডিম, তুমি আমার মাকে সুস্থ করে দাও। সোমলতা, তুই কি এনেছিস এটা? কি সব হলো? আমি তো পুরো সুস্থ হয়ে গেছি, বেশ শরীরে জোরও পাচ্ছি। জানো তো মা, এটা জাদু ডিম। এক ব্যঙ্গমা আর ব্যঙ্গমী বন্ধু আমায় এটা দিয়েছে। বলেছে আমি এর কাছ থেকে যা চাইবো তাই পাবো। আর শুধু তাই নয়, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এই ডিমটা যদি আমাদের কাছে থাকে। তাই নাকি রে? এই জাদু ডিমের জাদুতে আমি তাহলে সুস্থ হলাম? হ্যাঁ মা, এবার না এই জাদু ডিমের কাছে একটু খাবার চাই। বাড়িতে তো খাবার নেই, তুমি আর আমি পেট ভরে খাবো আজ।
জাদু ডিম, আমাদের দুজনের জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো। মা দেখো, কত ভালো ভালো খাবার এসেছে। মা চলো আমরা দুজনে এটা খেয়ে নি, আজ পেট ভরে খাবো। এরপর থেকে সোমলতা আর ওর মা আর জঙ্গলে ফুল তুলতে যেত না। যা দরকার তা এই জাদু ডিমের কাছ থেকেই চেয়ে নিত। এইভাবে দিন কেটে যাচ্ছিল। কিন্তু সোমলতা বা তার মাকে কোনো কাজ করতে না দেখে পাড়ার লোকের কেমন যেন সন্দেহ হলো। তারা সোমলতার কাকাকে খবর দিল। সোমলতার কাকা ছিল খুব কুটিল মানুষ। সোমলতার বাবাকে সম্পত্তির কোনো ভাগ না দিয়ে বার করে দেয় বাড়ি থেকে, তারপর নিজে সমস্ত সম্পত্তি ভোগ করছে। তাই নাকি? ওরা দুজন কোনো কাজকর্ম করছে না, অথচ ওদের ভালোই দিন চলছে। এটা কিভাবে সম্ভব? সেটাই তো বুঝতে পারছি না। আপনারা একটু খবর লাগান, কি করছে মা মেয়ে? হ্যাঁ, খবর তো লাগাতেই হবে। কি করে ওদের দিন চলছে সেটা জানতে হবে না? আমি তো দাদাকে সম্পত্তির কানাকড়িও দিইনি, দাদা তো কিছুই রেখে যেতে পারেনি। তাহলে ফুল না বেচেও ওদের দিন চলছে কি করে? তা তো আমাকে জানতেই হবে। রহস্য উদ্ঘাটনের জন্য সোমলতার কাকা আর কাকি এলো তাদের বাড়িতে ঘুরতে। কে রে সোমলতা, বাড়িতে আছিস নাকি? আরে দাদা, আপনি? দিদি, আসুন আসুন, আপনার ভেতরে আসুন। তা কেমন আছো ভাই? ওই সুখে দুঃখে কোনো রকমে মামের কেটে যাচ্ছে। তোমরা কেমন আছো? ওই আছে একরকম। আমাদের তো আর বসে থাকলে খাবার আসবে না, গতরে খেতে খেতে হয়। তা তো দিদি, সবাইকেই তাই করতে হয়। বসে থাকলে কি কারোরই খাবার জোগাড় হয়? কেন ভাই, তোমাদের তো দিব্যি বসে বসে চলে যাচ্ছে। মা মেয়ে কাউকেই তো দেখছি না ফুল বেচতে। হ্যাঁ, ওই আর কি, যাওয়া হয়নি। আসলে আমাদের দুজনেরই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরে, তাই আর কদিন বাজারে যাইনি ফুল বেচতে। আমি কি বুঝছি না তুমি আমায় মিছে কথা বলছো? যতই মিছে কথা বলো না, সত্যিটা ঠিক বার করে ফেলবো। রাতের খাওয়া দাওয়ার পর সোমলতার কাকা আর কাকি ঘরে শুতে গেল। এই শোনো, এখন কিন্তু শুলে চলবে না। রাতের বেলায় আমাদের জানতে হবে যে ওরা কি করছে। আমাদের সামনে ওরা ওদের গোপন রহস্য ফাঁস করবে না। আমাদের ঘুমের ভান করে পড়ে থাকতে হবে, তারপর দেখতে হবে ওরা কি করছে, কোত্থেকে ওদের কাছে টাকা আসছে এত। এরপর সোমলতার কাকা আর কাকি না ঘুমিয়ে তাদের ঘরে এসে উঁকি দিয়ে দাঁড়িয়ে রইল। এরপর সোমলতার কাকা আর কাকি না ঘুমিয়ে তাদের ঘরে এসে উঁকি দিয়ে দাঁড়িয়ে রইল। সোমলতা, এই বেলা জাদু টিমের কাছ থেকে কিছু টাকা পয়সা চেয়ে রাখ। দাদা দিদি যতদিন আছেন ওদের সামনে এই জাদু টিমের কাছ থেকে খাবার চাইতে পারবো না। টাকা দিয়ে খাবার কিনে এনে খাবো। তাই ভালো মা, ওরা ঠিক গন্ধে গন্ধে চলে এসেছে। আমি কি বুঝছি না কেন এসেছে? ওরা জানতে পেরেছে নিশ্চয়ই আমরা ফুল না বেচেও আমাদের দিন ভালো কাটছে, তাই জন্য দেখতে এসেছে। আমি সব বুঝি।
ওদের সামনে এই ডিম বাড়ি করা যাবে না। দেখলে দেখলে কেমন ভাবে বললো মেয়েটা। এইসব করতে আমরা এখানে আসিনি, ওই ডিমটা আমাদের হাতাতে হবে। এসব এখন ছাড়ো তো। এসব তো কি কাজ, দাঁড়াও না, মা আর মেয়ে ঘুমোতে যাক, তারপর ঠিক হাত সাফাই করে নেব। পরিকল্পনা মতো রাতের অন্ধকারে যেই সোমলতা আর ওর মা ঘুমিয়ে পড়ল, সোমলতার কাকিমা এলো ওই ডিম চুরি করতে। কিন্তু যেই সে ডিমের কাছে হাত নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিরে, তোদের খুব লোভ না? আবার নিতে এসেছিস? ওরে বাবা গো, এ কে গো, এই তো এক রাক্ষস এসে গেল। আমাকে তোরা নিতে এসেছিস? তোদের এত সাহস? আমাকে ছেড়ে দাও, আমি আর এমন কাজ করব না। বোন, তুমি দেখো না, আমাকে ছেড়ে দিতে বলো, আমি তোমাদের দিকে আর কোনোদিনও ফিরে দেখাবো না। এই নাক মুলছি, কান মুলছি, আমরা এক্ষুনি চলে যাব। ছি ছি দিদি, তোমাদের এত লোক, সম্পত্তির তো এক কানা করেও দাওনি, সেখানেও তো আমাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছো। আমরা মা মেয়ে কোনো রকমে এই কষ্টে দিন কাটাচ্ছিলাম, এই জাদুর ডিম আসাতে একটু সুখের মুখ দেখেছি, তোমাদের তাও সহ্য হচ্ছে না, এটাও তোমাদের চাই? আমাকে ছেড়ে দিতে বল ভাই, আমরা আর কোনো দিনও আসবো না, তাই ভুল হয়ে গেছে, তোরা যা ইচ্ছা কর, কোনো দিনও তোদের দিকে ফিরেও তাকাবো না, আমায় ছেড়ে দিতে বল ভাই। জাদু ডিম, ওদের ছেড়ে দাও, ওদের এরকম ভাবে ধরে রেখে কোনো লাভ নেই, এদের লোভ কোনো দিনও মিটবে না, ওদের ছেড়ে দাও তুমি। এরপর সেই দিন রাতেই সোমলতার কাকা আর কাকিমা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকে সোমলতা আর ওর মায়ের কোনো ক্ষতি কেউ করতে পারেনি। জাদু ডিম তাদের দুজনকে সব সময় সুরক্ষা দিয়ে এসেছে, ফলে তাদের দুজনের সুখেই দিন কাটতে থাকে।